আলাইকুম। 2026 সালের 10 তারিখ ফেব্রুয়ারি মাসের নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদম লাস্ট পর্যায়ে প্রচার প্রচারণা লাস্ট পর্যায়ে আমি এই মুহূর্তে আছি ঢাকার সবচেয়ে আলোচিত আসন, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস সাহেব ওনার আলোচিত আসনে আছি এই মুহূর্তে। ঠিক মতিঝিলে আছি, আর মতিঝিলে একদম খুব ফেমাস একটি জায়গায় আছি, যেটি হচ্ছে এই যে বিল্ডিংটা যেটা আছে, এটা হচ্ছে কাবিলার বিল্ডিং। কাবিলা মানে হলো আপনার এই যে অভিনেতা খুব অভিনেতা কাবিলা, যেটা খল অভিনেতা বা আপনার কৌতুক অভিনেতা কাবিলা সিনেমার সেই কাবিলার বিল্ডিং। এই বিল্ডিং সামনে আছি। তো একদম সরজমিনে পর্যবেক্ষণ করে আমি বলতেছি, আমার যেহেতু এটা আমার এলাকা, এই কাবিলার বিল্ডিংয়ের পাশের গলিতে কিন্তু আমার বাসা, ঠিক কাবিলার বিল্ডিংয়ের পাশের গলিতে, এদিক দিয়ে ওই 1 নম্বর গলিতে। তো যাই হোক, এই মুহূর্তে আমি এখানে যেটা পর্যবেক্ষণ করতেছি, এই যে দেখেন, আমরা যারা অনলাইনে থাকি, অনলাইনে দেখি, অনলাইনে কিন্তু দেখা গেছে যে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি যারা নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষের লোক বা জামাতের লোক, তাদের চোখে নাসিরউদ্দিন পাটোয়ারি টিকে যাবে। আর যারা হচ্ছে আপনার বিএনপিপন্থী লোক, তাদের চোখে হলো মির্জা আব্বাস সাহেব টিকে যাবে। তো আসলে সরজমিনে ইয়েটা হচ্ছে বাস্তবে যেটা, সেটা বাস্তব চিত্রটা প্রত্যেকটা তুলে ধরবো। বাস্তব চিত্র হচ্ছে অনলাইন যে একটা জিনিস, অনলাইন প্ল্যাটফর্ম আর হলো বাস্তবতা কিন্তু এক না। অনলাইনে কিন্তু ঠিক আছে, অনলাইনে হচ্ছে আপনার সাপলাকলির সমর্থন বেশি, সাপলাকলির অনলাইনে আপনার কমেন্ট বেশি বা পজিটিভিটি বেশি, কিন্তু বাস্তবতা মাঠের যে অবস্থাটা, মাঠের অবস্থাটা হচ্ছে এখানে সব কিছু মিলে আপনার জায়গা দখল থেকে শুরু করে মানে আধিপত্য যেটা বা হ্যাডম দেখানোর জায়গার ক্ষেত্রে যদি আপনি চিন্তা ভাবনা করেন ওই পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে কিন্তু অনলাইনের লোকজন বাস্তবে মাঠ পর্যায়ে কিন্তু অতটা শক্তিশালী নয়। তো সেক্ষেত্রে অনলাইনে যদি আপনার নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে যদি আপনার 100টা পজিটিভ কমেন্ট থাকে, বা মির্জা আব্বাস সাহেবের পক্ষে যদি আপনার 10টা পজিটিভ কমেন্ট থাকে, 90টা নেগেটিভ কমেন্ট থাকে, তার মানে এটা নির্ভর করে না যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে টিকে যাবে, মির্জা আব্বাস সাহেব এখানে হেরে যাবে। কারণ এখানে ভোটের রাজনীতিটা হচ্ছে ডেঞ্জারাস একটা জিনিস, অনলাইনে একটা জিনিস, বাস্তবে একটা জিনিস। দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারির এর একটা আপনি নির্বাচনী অফিস দেখেন, আর হলো সামনে আমি মির্জা আব্বাস সাহেবের নির্বাচনী অফিস দেখাবো। আসলে কতটা মানে আপনার জাঁকজমকপূর্ণ বা কতটা টাকা পয়সা খরচ করতেছে ওনারা, বা কী পরিমাণ মানে ভাগা লোক বসে আপনার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তো এই জিনিসগুলোই প্রমাণ হয়। আপনি শুধু ভোট কেন্দ্রে গিয়ে তো আসলে ভোট দিলে হবে না, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ভোটটা কাউন্ট করে সেটা আবার ফলাফল বের করে আনার যে একটা আপনার যে একটা প্রক্রিয়ার যে একটা মেকানিজম, এই মেকানিজমটাতে কিন্তু আমার মনে হয় খুব সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারিরা হেরে যেতে পারে। ওই অর্থে ওই ভোটের লড়াই, জনসমর্থনটা বড় কথা না। জনসমর্থন, ভোট ব্যালট বাক্সে করা, জনমত তৈরি করা, এটা বড় কথা না। কিন্তু ভোটটাকে সুন্দর মতো কাস্ট করে সেই ভোটটাকে গুনে রেজাল্ট পর্যন্ত নিয়ে যাওয়াটা হচ্ছে বড় কথা। এই জায়গাটায় আমি মনে করি যে হয়তোবা নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যর্থ হয়ে যেতে পারে, এখানেই মির্জা আব্বাস সাহেব জিতে যেতে পারে। তার কারণ হচ্ছে মির্জা আব্বাস সাহেবের কিন্তু যেমন জনবল, তেমন টাকা তেমন প্রভাব প্রতিপত্তি, এই কয়েকটা জিনিসের কম্বিনেশন মিলে কিন্তু, আর হচ্ছে আমার মনে হয় খুব সম্ভবত প্রশাসনিক সাপোর্ট থেকে শুরু করে মানে সব কিছুতেই আপনার আমার ক্যালকুলেশনে। আবার আমাদের দেশে একটা জিনিস হচ্ছে, আপনার যদি মতের বিরুদ্ধে যায় আপনি গালি দিবেন। এখন হয়তো বা আমার ক্যালকুলেশনটা, আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমি কথাটা বললাম, আমি কিন্তু না নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দিব, না মির্জা আব্বাসকে ভোট দিব, কারণ আমি এখানকার ভোটার নই। আমি এখানে এই অঞ্চলে থাকি, এলাকায় থাকি, যেহেতু আমার অফিস, আমার ব্যবসা বাণিজ্য, আমার থাকা সবই অঞ্চলে, বাট আমি এখানকার ভোটার নই। তবে আমি একজনকে আমি ভোট দিব না, কিন্তু আমার যেটা ক্যালকুলেশন, ব্যক্তিগত ক্যালকুলেশন, আমি সেটা বললাম। আর আমার এলাকায় যেটা ঘটছে, আমার এলাকায় হচ্ছে জামাত বিএনপি দুইটাই কিন্তু সমান ভোট পাবে। তার কারণ হচ্ছে আমার এলাকায় জামাতের যেই আসন লালমাই মোনাকুর সংসদীয় আসন 10-এ, এখানে কিন্তু মোটামুটি আপনার যদি ক্যালকুলেশন করে হিসেব করা হয়, এখানে মোটামুটি আমাদের অঞ্চলে দুইটাই 50-50, বিএনপি এবং জামাত দুইটাই সমান। তবে আমি যেটা আমার ভোটটা আমি দিতে গেলে কাকে দিব, আমার ভোটটা আমি দিতে গেলে আমি এমন একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি যে আমার, যেমন ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তাহলে যারা নির্বাচন করতেছে ভোট দেওয়ার জন্য যেতে হবে, যে কোনো একটা দলকে তো ভোট দিতে হবে। তো ভোট দিতে হলে কী করতে হবে, এখানে বেগম খালেদা জিয়া বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অথবা
তারেক রহমানের যে বর্তমান যে একটা মানে আপনার ইমেজ অথবা আপনার মন মানসিকতা, এটা দেখে আবার তারেক রহমানের পক্ষে কথা বলতেও ভালো লাগতেছে। কিন্তু আবার পলিটিক্যালি যে একটা ব্যাড ইমেজ মাঠ পর্যায়ে যেটা দেখা যাচ্ছে, ধরেন আপনার যে খাওয়া খাই চাঁদাবাজি হয় না, চাঁদাবাজি নাই, তারপরেও পরবর্তীতে চাঁদাবাজি সৃষ্টি হওয়ার একটা জিনিস যেটা পায় তারা, অথবা অমুক ভাই ক্ষমতায় গেলে অমুক ভাইয়ের ডান হাত বাম হাতেরা ওইভাবে ওই ধরনের সুযোগ সুবিধা নিবে এখন থেকে পায় তারা করতেছে। এই জিনিসগুলো দেখলে একজন সাধারণ ভোটার হিসেবে জনাব তারেক রহমানের ব্যক্তি ইমেজটা খুব ভালো লাগতেছে। কিন্তু ওই জিনিসগুলোর কারণে একটু আমরা সাধারণ ভোটার হিসেবে একটু চিন্তা ভাবনা করি যে না আসলে এটা ভোট আসলে কি দিব কি না। কিন্তু দেখা গেছে যে আবার অন্যদিকে যদি জামাতের কথা চিন্তা করি, আমার আসলে জামাতের যে প্রার্থী, সে প্রার্থীর কোনো আমি খারাপ কোনো কিছু দেখি নাই। কিন্তু দল হিসেবে জামাতকে আবার দেখা গেছে যে জামাত যদি একতরফাভাবে দেশে ক্ষমতায় চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছুতে কিন্তু তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এমন কিছু পলিসি মেকিং করতে পারে যে পলিসি মেকিংয়ের কারণে পশ্চিমারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তকমা দিয়ে দিতে পারে। ওই অর্থে কিন্তু আবার জামাতকে ভোট দিতে গেলে কিন্তু ওই দিক দিয়ে কিন্তু আবার ভয় লাগতেছে। তো দেখেন এখানে কিন্তু দুইটা দলেরই কিন্তু দুইটা গুণ আছে। এখন কাকে ভোট দিব মানে চিন্তা ভাবনা করতে পারতেছি না, কারণ বেশি কঠোর যারা আছে তাদেরকে ভোট দিলেও সমস্যা, আবার এদিকে একজন মানে দলীয় প্রধানের ইমেজ দেখে ওনাকে যদি ভোট দেই তাহলে আবার নেতাকর্মীদের অসৎ উদ্দেশ্য বা অসৎ আচরণের কারণে এদিকেও মানে হচ্ছে। তো এখন আসলে এটা একমাত্র মোল্লারা ফতুয়া দিয়ে বলতেছে যে আমার ভোটটা যদি আমি আমার ভোটটা দিয়ে কোনো জনপ্রতিনিধিকে নির্বাচন করলে সেই জনপ্রতিনিধি আমার ভোট পেয়ে যদি সে যদি খারাপ কিছু করে, তাহলে খারাপ কিছুর দায়ভার আমার উপরে পড়তে হবে। এখন এই জিনিসটা যদি হিসাব করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি ভোট দিব কি দিব না, মানে কাকে ভোট দিব, এখন একজনকে তো ভোট দিতে হবে। আর যদি না দেই, সেই ক্ষেত্রে এটার কোনো ফতুয়া আছে কি না যে আমি ভোট চাইলে তাহলে আমি ভোট দিলাম না, বা আপনার কাকে ভোট দেওয়া যায়। এখন যে মোল্লারা কিন্তু মোল্লাদের সুবিধা মতো যে দলকে পছন্দ করে সেই দলের অনুযায়ী কিন্তু বলবে যে হ্যাঁ আপনি অমুকরে ভোট দেন, তমুকরে ভোট দেন। ওনারা ফতুয়া দিয়ে কিন্তু ওনারা ক্যালকুলেশন করে বুঝে দিবে, কিন্তু আসলে বাস্তবতা তা না। এখন যাই হোক, আপনারা যারা ভোট দিবেন প্রার্থী দেখে ভোট দিয়েন না, মার্কা দেখে ভোট দিয়েন না, প্রার্থী দেখে ভোট দিবেন, দল দেখে ভোট দিয়েন না, প্রার্থী দেখে ভোট দিয়েন। কারণ আপনার এলাকায় যদি মনে হয় যে আপনি একটা দলকে পছন্দ করেন না, কিন্তু সেই দলের প্রার্থীটা হেভিওয়েট প্রার্থী, অর্থাৎ সেই দলের প্রার্থীটা যদি জাতীয় সংসদে যায়, দল তাকে হয়তো বা মন্ত্রিত্ব দিতে পারে, তাহলে আপনি ওই মন্ত্রিত্বের লোভে ওই মন্ত্রিত্বের দিকে তাকে হলে ওই লোকটাকে ভোট দেন, কারণ আপনার এলাকার বৃহৎ পরিসরে সেই উন্নয়ন করতে পারবে। কিন্তু যদি ধরেন আমি মনে করি এইভাবেই, মানে আপনার এলাকার হেভিওয়েট প্রার্থী দেখে বা যোগ্য লোক দেখে ওইভাবে ভোট দেন, কিন্তু দেখে ভোট দিয়েন না। আপনার কি জানি বলে এই ফকিরপুল পানির ট্যাঙ্কি আর মার্কা দেখে ভোট দিয়েন না, কারণ মার্কা থেকে ভোট দিলে দলকানা হওয়া যাবে না, মার্কা কানা হওয়া যাবে না। প্রার্থী দেখে ভোট দেন। এটা হচ্ছে ওই যে শহীদ ওসমান হাদি যেই শহীদ হয়েছেন, ওনাকে যে গুলি করা হয়েছে, এই রাস্তাটায় গুলি করা হয়েছে, ঠিক এই যে মসজিদটা বাইতুল সালাহ জামে মসজিদ, এই মসজিদটা, ঠিক এই মসজিদটার সামনে ওনাকে গুলি করা হয়েছে। যে সামনে আমি যাচ্ছি, এই সামনে দেখা যাচ্ছে কোথায় গুলি করা হয়েছে। তো দেখেন, তো মোট কথা হচ্ছে যে এটা তো আমার জরিপ যেটা বলে যে হয়তো বিএনপি এবং জামাতে দুইটা দলের ভিতরে আমার মনে হয় জামাতের ভিতরগতভাবে সংখ্যাগরিষ্ঠতা আছে, সারা বাংলাদেশের জনপ্রিয়তা আছে, কিন্তু বিএনপিরও কোনো অংশে কম নয়। তো খুব সম্ভবত একটা জায়গায় জামাত হেরে যাবে, বিরোধী দলে থাকবে খুব সম্ভবত, আর বিএনপি আপনার রুলিং পার্টিতে ক্ষমতাসীন দলে চলে আসবে একটা জায়গায়, সেটা হচ্ছে ভোট গণনায় ভোট হবে, সব কিছু হবে ভোট গণনায়, হয়তো বা এটা হয়ে যেতে পারে, এই কারিশমা হয়ে যেতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে নির্বাচনকে কেন্দ্র করে কেউ রেষারেষি করবেন না, প্লিজ কেউ রেষারেষি করবেন না, কারণ নির্বাচনটা হচ্ছে একদিনের জন্য। আপনার নেতা ভোট পেয়ে আপনার নেতা কিন্তু ঢাকায় থাকবে, দেশে বিদেশে ঘুরবে। আপনি মারা গেলে কিন্তু ওই যে আপনার পাশের বাড়ির ভাই বন্ধু বা আপনার এলাকার সেই ভাইটাই কিন্তু আপনার কাঁধে আপনার লাশটা নিবে, কোনো নেতা এসে নিবে না। তো একদিনের ভোটের জন্য নিজের এলাকার ভাই ব্রাদারের সাথে সম্পর্ক নষ্ট করবেন না, কারণ দিন শেষে আপনি আপনার স্থানীয় বাজারে গেলেও আপনার ওই যে
মতের ভিন্ন মতের ভাই ব্রাদারের সাথে কিন্তু আপনার দেখা হবে, আপনার কথা হবে, আপনার নেতার সাথে আপনার হয়তো বছরে 6 মাসে একবার কথা হবে। কিন্তু এই নেতাকে জিতানোর জন্য, নেতাকে ইয়ে করার জন্য নিজেদের মধ্যে রেষারেষি করে নিজেরা মারামারি করবেন না, নিজেদের সম্পর্কটা নষ্ট করবেন না। একদিন ভোট, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যেখানে খুশি সেখানে দিব, আর কারোর সাথে সম্পর্ক নষ্ট করবো না। ভোটটা দিয়ে ওইভাবে কেন্দ্র দখল অথবা কেন্দ্রে নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে নিজের জানমালের ক্ষতি করা, এটা থেকে আমরা বিরত থাকবো। কারণ আমি আমার জানমালের ক্ষতি করলে আমার নেতা একদিন সিম্পেতি দিবে, আমার দল একদিন এসে সিম্পেতি দিবে, বা 1 মাস বা 2 মাস বা 4 মাস বা 6 মাস দেখবে, এরপরে কিন্তু আর দেখবে না, এরপর আমার খোঁজখবরও নিবে না। সো নির্বাচনের দিন আপনার এটা ভোট অধিকার, আপনি দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার দায়িত্ব এবং কর্তব্য, সেটা দিবেন। তবে রেষারেষি করে না। আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে ফতুয়াবাজদের ফতুয়া, যেটা যে আপনার ফতুয়াবাজদের ফতুয়া হচ্ছে আপনার যে ইয়ে করার জন্য, ওই ভোট না দিলে কোনো সমস্যা হবে কিনা, গুনাহ হবে কিনা, এই জিনিসটা যদি কেউ যদি মোল্লা ভাই কেউ যদি থেকে থাকেন আমার ইসে, তাহলে একটু কমেন্ট করে দেবেন যে ভোট না দেওয়াটা কোনো অপরাধ কিনা, বা আমি ভোট দিলাম না, অথবা আমার চোখে আমি তো 2টা দলের ব্যাখ্যা দিলাম, 2 ধরনের ব্যাখ্যা দিলাম, 2টা দলই আমার কাছে ভালো, আবার 2টা দলই আমার কাছে খারাপ। এখন আমি কি করব? আমি কি ভোটটা আসলে আমার ইয়েতে ভোট দেওয়া উচিত কি অনুচিত? আর যদি না দেই সেই ক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা কোনো ভিডিও দেখেন। এই যে মির্জা আব্বাস সাহেবের রাজনৈতিক আপনার অফিস দেখেন কী অবস্থা। এই যে দেখেন অফিস, মির্জা আব্বাস সাহেবের অফিস, এখানে নেতাকর্মীদের অনেক ভিড় আছে আপনার। আর আমি ঠিক এই মুহূর্তে আছি ওই যে আমতারেক আছেন, আমতারেক যে এই আমতারেকের অফিস হচ্ছে এই জায়গায়, আমজনতা পার্টি একটা আছে না, সে আমতারেকে তো ইয়ে পাইছিল, প্রজাপতি মার্কা পাইছে। আমতারেকের অফিস হচ্ছে বিল্ডিংয়ের উপরে। আর আমি এই মুহূর্তে ঠিক পুরাতন পল্টনে আছি। পুরাতন পল্টনে আপনার এই জায়গাটা খুবই, এই কালভার্ট রোড, এটাকে মূলত বক্স কালভার্ট রোড বলে। যে বক্স কালভার্ট রোডে শহীদ ওসমান হাদি যিনি আছেন, ওনাকে গুলি করে শহীদ করা হয়েছে। আমি কথায় কথায় ওই যে পিছনে রেখে চলে আসছি, যেখানে শহীদ ওসমান হাদি সাহেবকে হত্যা করেছে। তো আসলে আমার কিছু বলার নাই, আমি শুধু নির্বাচন নিয়ে আমার অভিব্যক্তটা বললাম, আমার মনের কথাগুলো আপনাদের সাথে হাঁটতে হাঁটতে শেয়ার করলাম। আর একটা জিনিস হচ্ছে, এই ঢাকা শহর কিন্তু অনেক যানজটপূর্ণ, অনেক যানজট থাকে শুধুমাত্র আপনার ইয়ের কারণে, শুধুমাত্র নির্বাচনের কারণে ঢাকা শহরে আজকে মানে ফাঁকা হয়ে গেছে, মানুষজন চলে গেছে, লোকজন ঢাকা শহর ছেড়ে সব গ্রামে চলে গেছে। আর এটি হচ্ছে একদম, আমি এই মুহূর্তে আছি একদম পুরাতন পল্টনে, আপনার পল্টন টাওয়ারের সামনে দিয়ে আমি যাচ্ছি। আমি মূলত ওইদিকে ফকিরাপুর পানির ট্যাঙ্কি থেকে এসে আমি এইদিকে কিন্তু একদম বিজয়নগর পানির ট্যাঙ্কি পর্যন্ত আমি চলে আসছি। তো যাই হোক, এটা আমার এলাকায় আমি ভোট দিতে পারবো না, কারণ আমি এই এলাকার ভোটার নই। ঢাকা মির্জা আব্বাস সাহেব এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, যেটা ঢাকার আলোচিত আসন, ঢাকা সারা বাংলাদেশের আলোচিত আসন, এই আসনে আমি বসবাসকারী হয়েও ভোট দিতে পারবো না, কারণ আমি এই আসনের ভোটার নই। তবে আমার ব্যক্তিগত যেটা বললাম, ব্যক্তিগত অভিমত যেটা, সেটা বললাম। তবে খুব সম্ভবত আমার এই যে ক্যালকুলেশনটা সারা বাংলাদেশের চিত্র একই। তার কারণ হচ্ছে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যারা আছেন, ওনাদের অনলাইনে ওনাদের আসলে জনপ্রিয়তা বেশি, ওনাদের কমেন্ট সেকশন বলেন। আর নীরব ভোটারগুলা বা নীরবে বাস্তবতা, মাঠের ভোটের চিত্র হচ্ছে আসলে আমার মনে হয় মির্জা আব্বাস সাহেবরা এভাবেই রেজাল্ট বের করে ওনারাই সফল হয়ে যাবে। আর নাসিরউদ্দিন পাটোয়ারিদের জনপ্রিয়তা বেশি থাকা সত্ত্বেও ওনারা ভোটের ক্ষেত্রে ভোট কাস্টিংয়ের ক্ষেত্রে এবং ভোট গণনার ক্ষেত্রে ওনারা হয়তো বা হেরে যেতে পারে। তবে আমি জানি না চিত্র কী হয়, যেটা আমার ব্যক্তিগত জাজমেন্ট, সেটা বললাম। কারো পক্ষে বিপক্ষে গেলে প্লিজ গালি দিবেন না। তো আমি চলে আসছি মূলত ফকিরাপুর পানির ট্যাঙ্কি থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কি পর্যন্ত এলাকায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। তবে এখন পর্যন্ত ভোটের নির্বাচনী পরিবেশ যেটা, এটা খুবই অত্যন্ত টেনশন ফ্রি থাকতে পারেন। অত্যন্ত নির্বাচনী পরিবেশটা ভোটের কী বলবো, একদম শান্তশিষ্ট আছে, কোনো ধরনের গ্যাঞ্জাম হবে না, হওয়ার সম্ভাবনা নাই। তবুও ভাই, এখন মানুষে আসলে
1,000 টাকার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে। তো এখানে যেহেতু ভোটের একটা ব্যাপার স্যাপার আছে যে আমার দল যদি টিকে তাহলে আমি আগামী 5 বছরের জন্য আধিপত্য আমি বিস্তার করতে পারবো, বা কিছু কিছু ক্ষেত্রে একজন ছোটোখাটো নেতাও কিন্তু লাখ লাখ টাকার মালিক হয়ে যাবে। তো সেই জন্য এই আধিপত্য বিস্তার আর লাখ লাখ টাকার ক্ষেত্রের জন্য এখানে আপনার হইতেই পারে বড় ধরনের রেষারেষি, দুর্ঘটনা, হাঙ্গামা এগুলো হইতেই পারে। তো সেজন্য একবার উড়িয়ে দেওয়া যায় না। তবে মাঠের বাস্তব চিত্র হচ্ছে ভিন্ন। মাঠের বাস্তব চিত্র এবং মাঠের বাস্তবতা বলে যে এখন পর্যন্ত মানে পরিস্থিতি একদম শান্ত আছে, নীরব আছে, থমথমে না। রাস্তাঘাট একদম ফাঁকা, মনে হয় যেন ঢাকা শহরে রাস্তাঘাট একদম ফাঁকা, মনে হচ্ছে যেন ঢাকা শহরে জনমানবহীন হয়ে গেছে। মানে মানুষ ঈদের আমেজ যেরকম, ঈদের আমেজ যেভাবে ঈদের আমেজে মানুষের ঈদে বাড়িতে আসা যাওয়া করে, ঢাকা শহর ফাঁকা রেখে ঠিক ভোটের আমেজটা, ভোট উৎসবে মানুষ ওইভাবেই ঢাকা শহর ত্যাগ করে চলে গেছে। তো যাই হোক, লাইভটি আজকের মতো এখানেই রেখে দিলাম। আমি আসলে এই ভিন্ন ধরনের লাইভটি শুধুমাত্র নির্বাচন উপলক্ষে করলাম, কারণ ঢাকা শহরে নির্বাচন পরবর্তী সময় এরকম কিন্তু পোস্টার থাকবে না, নির্বাচনের পোস্টারগুলো, সেজন্য করলাম। তো আমি প্রতিনিয়ত আসলে আমার ট্র্যাকে আমি আমার প্রফেশনের যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে ভিডিও করি। আজকে হঠাৎ করে যেহেতু এই ঢাকা এই আসনটা নিয়ে আসলে বেশি মাতামাতি, সেজন্য আমি আজকে লাইভে চলে আসলাম। তো যাই হোক, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর নিজের সেফটি মাস্ট। ভোটের দিন সকাল সকাল গিয়ে ভোট দিয়ে ভোট কেন্দ্রের আশেপাশে থাকার দরকার নাই, নিরাপদে বাসায় চলে আসবেন। কারণ যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন সুঘটন ঘটতেই পারে। কারণ একেবারে নির্বাচনী পরিস্থিতি থমথমে না, শান্তশিষ্ট। তারপরে যে কোনো সময় ঘুমন্ত লাভার মতো বেরিয়ে আসতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।